প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের 13 অধ্যায় অর্থাৎ ঘন জ্যামিতি অধ্যায় উদাহরণ 9 এর যে অঙ্কটা রয়েছে এটা সলভ করার চেষ্টা করছি। ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এখানে ক্যাপসুল, যেটা আমরা ওষুধ হিসেবে ইউজ করি, হ্যাঁ, এই ক্যাপসুলের চেহারাগুলো তোমরা খেয়াল করে দেখবে যে এইরকম। এই যে মাঝখানের এই অংশটা দেখো, একটা সিলিন্ডার বা বেলুন আকৃতি বলে। হ্যাঁ, এই অধ্যায়টা যদিও সিলিন্ডার বিষয়টা আসলে খুব একটা ভালো আসেনি, তোমার জেনারেল ম্যাথে যে পরিমিতি অধ্যায় রয়েছে সেখানে কিন্তু এই যে দেখো, জেনারেল ম্যাথের 320 পৃষ্ঠায় এই যে এটাকে বলা হয় সিলিন্ডার। তো এই যে এই পুরোটা মিলে হচ্ছে সিলিন্ডার। এই সিলিন্ডারের বা বেলুনের দেখো, এই দুই পাশে দুইটা এরকম বৃত্তাকার অংশ থাকে। হ্যাঁ, তো এক্ষেত্রে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আসে এটা 2πr × r+h। আর আলাদাভাবে এই বক্রপৃষ্ঠের অর্থাৎ এই বাঁকা পৃষ্ঠটার ক্ষেত্রফলের যেটা সূত্র, এটা হচ্ছে 2πr/h। তো এই অঙ্কে এখন আমরা যেটা করব, এইচটাকে আসলে এল দিয়ে ধরেছে। হুম, তো এটা একই বিষয় আসলে, কেননা এই যে যেটা আমরা উচ্চতা বলি এটাকেই আমরা দৈর্ঘ্য হিসেবে বলতে পারি। তো আমরা চাইলে ওটা এইচ দিয়েও ধরতে পারি। তো এখন অনেকে ভাবতে পারো যে তাহলে ক্যাপসুলের ক্ষেত্রে, হ্যাঁ, এই সূত্রটা অর্থাৎ সমগ্র পৃষ্ঠের যেটা হচ্ছে সিলিন্ডারের সমগ্র তলের বা পৃষ্ঠের ক্ষেত্রফল, এটা কেন ইউজ করা হচ্ছে না? কেননা এখন যে ক্যাপসুলের ঘটনা ঘটেছে সেটা হচ্ছে এই যে এইটুকু অংশ দেখো, সিলিন্ডার বা বেলুন আকৃতি, কিন্তু উপরে এটা একটা অর্ধগোলক, আবার এই যে নিচেও কিন্তু একটা অর্ধগোলক আছে। এটা কিন্তু সিলিন্ডারের মতো দেখো এরকম বৃত্তাকার দুই প্রান্তটা না। যার কারণে এখানে আমরা এই অর্ধগোলক দুটোর ক্ষেত্রফল বের করব। যখন এই ক্যাপসুলটার সমগ্র তলের ক্ষেত্রফল চাবে, অর্থাৎ পুরো অংশটার ক্ষেত্রফল, তখন আমরা আলাদাভাবে এই যে সিলিন্ডারটা আছে বেলুন, হ্যাঁ, এইটার হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বের করবো। সরি, এটা হচ্ছে বক্রপৃষ্ঠের যে ক্ষেত্রফল আছে, অর্থাৎ এই বাঁকা পৃষ্ঠটা, হ্যাঁ, যেটা আমরা এই যে জেনারেল ম্যাথেও পড়েছি, আমরা পার্ট ওয়ানেও কিন্তু বেসিক পার্টে দেখিয়েছি যে 2πr/h, এই সূত্রটা ইউজ করে আমরা শুধুমাত্র এতটুকু অংশের ক্ষেত্রফলটা বের করে নেব। আর আলাদাভাবে হচ্ছে এখানে যে অর্ধগোলক দুটো আছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রফল বের করে তারপর সেটা যোগ করে দিলে আমাদের এই ক্যাপসুলের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল চলে আসবে। আর আয়তনের ক্ষেত্রে আমরা আয়তনের সূত্র ইউজ করলেই হয়ে যাবে। তো এক্ষেত্রে এটাকে আসলে যৌগিক ঘনবস্তু বলে। এখানে একাধিক হচ্ছে যে ঘনবস্তু আছে, যেমন একটা সিলিন্ডার আছে, আবার অর্ধগোলক আছে। এগুলোকে বলা হয় যৌগিক ঘনবস্তু। তো আমরা এই উদাহরণ 9 এর যে অঙ্কটা রয়েছে সেটা শুরু করছি। উদাহরণ 9। তো ফার্স্ট টাইম যেটা করতে হবে দেখো, ক্যাপসুলের সম্পূর্ণ দৈর্ঘ্যটা দেওয়া ছিল। ক্যাপসুলের সম্পূর্ণ দৈর্ঘ্য এটা দেওয়া ছিল 15 সেন্টিমিটার। তো এটা বিষয়টা দেখো এরকম যে সম্পূর্ণ দৈর্ঘ্য বলতে এই যে এইখান থেকে ধরে এই পুরোটা, যদি এই অংশটা বাঁকা, তারপর এই পুরোটা হচ্ছে 15 সেন্টিমিটার। তো এখন এইখানে যে কথা আছে যে সিলিন্ডার আকৃতির অংশের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, তাহলে এই যে এটা হচ্ছে সিলিন্ডার আকৃতি। তো এর ব্যাসার্ধ মানে এর আসলে যদিও এটা ডাইরেক্ট বৃত্তাকার নয়, তারপরেও এই একটা কেন্দ্র সেন্টার থেকে এই যে এই দূরত্বটা, অথবা আমরা এই দিকেও ধরতে পারি, এটা হচ্ছে 3 সেন্টিমিটার। এটা যদি 3 সেন্টিমিটার হয়, তাহলে এখানে যে অর্ধগোলকটা আছে এরও ব্যাসার্ধ হবে 3 সেন্টিমিটার। হ্যাঁ, অর্থাৎ এইখান থেকে, তাহলে এই যে এখান থেকে আমরা যদি ধরি, তাহলে এই যে এতটুকু অংশ এটা কিন্তু ব্যাসার্ধ। হুম, তো এটাও হবে 3 সেন্টিমিটার। তো এটা যদি 3 সেন্টিমিটার হয়, দেখো এই যে এতটুক, যেহেতু 3 সেন্টিমিটার, তাহলে এই যে এই অংশটা মানে অর্ধগোলকের ক্ষেত্রে কিন্তু যেটা হয়, যেটা উচ্চতা সেটাই হয় ব্যাসার্ধ, কারণ এই গোলকটা কিন্তু এত বড় অবস্থায় আছে। তাহলে এই যে এতটুক অংশ এটা কিন্তু ব্যাসার্ধ, এই পুরোটা যখন আসতো এটা হতো ব্যাস। তো সেক্ষেত্রে এটা যদিও বেঁকে গেছে, কিন্তু এটাকে আমি যদি দেখো এরকম সোজা করে দিতাম, তাহলে এই যে এতটুকু যদি আমার 3 সেন্টিমিটার হয়, তাহলে এই দিকটাও 3 সেন্টিমিটার হবে। এই নিচেও একই অবস্থায় যে এই পর্যন্ত, এখান থেকে ধরে এই পর্যন্ত এটা হচ্ছে 3 সেন্টিমিটার। তো সেক্ষেত্রে আমরা যখন শুধু সিলিন্ডারের দৈর্ঘ্যটা বের করবো এইটা, তাহলে টোটালটা ছিল 15, সেইখান থেকে এখানেও 3 মাইনাস করতে হবে, এখানেও 3 মাইনাস। তো সেই মাইনাসটা আসলে আসলে কিভাবে করা হয় দেখো, আমরা এখন লিখবো যেহেতু ক্যাপসুলের ক্যাপসুলের দুই প্রান্ত অর্ধগোলাকৃতির অর্ধগোলাকৃতির, তাই
সিলিন্ডার আকৃতির সিলিন্ডার আকৃতির অংশের দৈর্ঘ্য। তো এটা আমরা চাইলে দেখো এইচ হিসেবেও ধরতে পারি, এটা কিন্তু উচ্চতা। আমরা সূত্রে দেখলাম যে 2 পাই আর এইচ ছিল, এখানে এল দিয়ে ধরেছে, এটা কোনো সমস্যা নেই, তুমি এইচ দিয়েও ধরতে পারো। তাহলে দেখো 15 - 3 এটা না করে একবার এইভাবে করা হয় যে 15 - 3 + 3, এটা কিন্তু একই বিষয়। তারপর এইখানে আমরা একবারেই হ্যাঁ সেন্টিমিটারটা লিখে দিলাম। তো ওকে, এখন দেখো এই জায়গায় আমরা বিয়োগ করে আসলে এই জায়গায় একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় এককটা লেখার জন্য, কারণ মাইনাস থাকলে আসলে এই পাশের এককটা পায় না, এখানে আরো একবার সেন্টিমিটার লিখতে হয়। তো যাই হোক, এখন 15 - 3 = 6 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে 9 সেন্টিমিটার। তো এটা হচ্ছে এই শুধুমাত্র এই যে সিলিন্ডার আকৃতি আছে, এই যে এই দৈর্ঘ্যটা হচ্ছে কত, 9 সেন্টিমিটার। তো এখন আমরা যে কাজটা করব, ক্যাপসুলের সমগ্র তলের ক্ষেত্রফল যেটা চাওয়া হয়েছিল, তাহলে ক্যাপসুলের সমগ্র তলের সমগ্র তলের মানে পুরো ক্যাপসুলটার ক্ষেত্রফল এটা। তো এইটা সমান সমান কি হবে, দুই প্রান্তের যে দুটো অর্ধ গোলাকৃতি অংশ আছে তাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে দুই প্রান্তের অর্ধ গোলাকৃতি অংশের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এইটার সাথে আমাদের যোগ করতে হবে ওই সিলিন্ডার আকৃতির অংশের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। সিলিন্ডার আকৃতির অংশের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তো এই জায়গায় দেখো একটা কনফিউশন কাজ করবে তোমাদের, যে সিলিন্ডার আকৃতির আসলে পৃষ্ঠতল বলতে আসলে কোনটা হবে। এখানে কিন্তু এই যে বক্র পৃষ্ঠের মানে শুধুমাত্র পুরো সিলিন্ডার হচ্ছে এটা, এটা কিন্তু ক্যাপসুল না, এটা বেলুন বা সিলিন্ডার। তো এখানে কিন্তু দুই পাশে দুইটা বৃত্তাকার অংশ থাকে। তো এখন যেহেতু এই জায়গাটায় অর্ধগোলক আছে, তাহলে আমাদের এই জন্য এই অংশটা শুধু ক্ষেত্রফল বের করতে হচ্ছে। এটা কিন্তু আসলে নর্মালি সিলিন্ডারের ক্ষেত্রে যেটা বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল, এই যে 2 পাই আর এইচ, ওই এইচটাকে আমরা এল ধরেছি। আসলে এটা উচ্চতাও যেমন বলা যায়, দৈর্ঘ্য বলা যায়, সমস্যা নেই। তো এখন এই সিলিন্ডার আকৃতির অংশের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আর এইখানে দেখো দুই প্রান্তের অর্ধ গোলাকৃতি অংশের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে আমরা গোলক যেটা পড়েছিলাম, যে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, প্রথম পার্টে আমরা এগুলো দেখিয়েছিলাম। আমরা কিন্তু এটাও দেখিয়েছিলাম, দেখো এই যে সিলিন্ডার বা বেলুনের এই যে বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, এই জায়গায় এইচ এর জায়গায় আসলে এল লেখা হয়েছে, এটা একই, তোমরা এইচ দিয়ে করলেও হবে। আর এই যে গোলক যেটা আছে, এই গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ছিল 4 পাই আর স্কোয়ার, এই সূত্রটা আমাদের ইউজ করতে হবে এখন। তো যেহেতু দুই প্রান্তের দুইটা অর্ধগোলাকৃতি অংশ ছিল, এই যে ক্যাপসুলে দেখো দুইটা অর্ধগোলক, এই পাশে একটা এই পাশে একটা, তো দুইটার পরিমাপ কিন্তু সমান, যার কারণে আমরা একসাথে বের করবো, একটা 2 নেব ওই দুইটার কারণে। তাহলে 2 গুণন আর এটা যেহেতু অর্ধগোলক, তাহলে গোলকের যে ক্ষেত্রফল আছে তাকে হাফ করতে হবে, তাহলে এই 2 × ½ তারপরে ইন্টু এই গোলকের যে ক্ষেত্রফলের সূত্র আমরা দেখালাম, সেই গোলকের আমরা ক্ষেত্রফলের সূত্রটা এখানে বসিয়ে দেব, যেটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল ছিল 4 পাই আর স্কোয়ার। 4 পাই আর স্কোয়ার। তো এই পুরো জিনিসটা হলো এই যে দুই প্রান্তের অর্ধ গোলাকৃতি অংশের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। কেননা গোলকের ক্ষেত্রফল হচ্ছে এইটা, যেহেতু অর্ধ গোলক আছে তাহলে অর্ধেক করে দিলাম, হাফ। হ্যাঁ, 2 দিয়ে ভাগ করা আর হাফ দিয়ে গুণ করা একই, আর যেহেতু দুইটা আছে এর কারণে 2। ধরো একটার ক্ষেত্রফল 5 বর্গমিটার, আর একটার ক্ষেত্রফল 5 বর্গমিটার, তাহলে আমি 5 যোগ না করে যদি 2 × 5 দিই তাহলেও কিন্তু 10 আসবে, এরকম একটা বিষয়। এরপর এই যোগ চিহ্নটা আমরা দিলাম, আর সিলিন্ডার আকৃতির অংশের যে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্রটা এখানে আমরা ইউজ করব, সেটা হচ্ছে 2 পাই আর, আমরা সূত্রে করেছিলাম এইচ, আর এখানে আমরা এটাকে যে
এল দিয়ে ধরেছি। তো তুমি চাইলে এটা এইচ দিয়েও ধরতে পারো, সমস্যা নেই। 2πr/L এটা। এই জায়গায় আমরা এখন মানগুলো বসালেই, ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের রেজাল্ট চলে আসবে। সো এইখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, এখানে দেখো 2 কেটে যায়, তাহলে এখানে থাকছে আমাদের 4π, আর ওই যে ব্যাসার্ধ অঙ্কে দেওয়া ছিল সিলিন্ডার আকৃতির অংশের ব্যাসার্ধ 3, তাহলে আর এর মান হচ্ছে 3² প্লাস এইখানে দেখো আমরা পায়ের মানটা আপাতত বসাচ্ছি না, 2 ইন্টু পাই, আর এর মান আবারও 3 ইন্টু ওই যে এল বের করে নিয়েছি 9। ওকে, তাহলে এটা হচ্ছে 3² কত 9, তারপরে 4 নং 36। তো এটা আমরা লিখলাম 36π প্লাস এটা হচ্ছে 3 নং 27, 27 দুগুণে 54 পাই। এখন এটা আমরা যোগ করে দিলে পাবো 6 4 10 0 হাতে 1, 5 3 8 আর 9, তাহলে 90 পাই। আচ্ছা, এই জায়গায় এসে আমরা যদি পায়ের মানটা বসাই, তাহলে 90 ইন্টু 3.1416, আর এটা যেহেতু ক্ষেত্রফল অবশ্যই এককটা বর্গ সেন্টিমিটার লিখতে হবে। আর পায়ের মান বসালে এটা আসলে প্রায় লেখা উচিত, কেননা এই মানটা আসলে পরিপূর্ণ না, অসীম মান থাকে এটা। আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে দশমিকের পর 4 ঘর লিখি। তাহলে এই 90 গুণক 3.1416, তো এটা এরকম একটা মান আসছে 282.744। তো আমরা যদি 2 ঘর লিখি, তাহলে তৃতীয় ঘরটা দেখো 5 থেকে 9 এর মধ্যে হলে 1 যোগ হয়, যেহেতু 4 আছে তাহলে 1 যোগ না করে আমরা 74 পর্যন্তই রাখবো। এত বর্গ সেন্টিমিটার প্রায়। তো এটাই হচ্ছে সেই ক্যাপসুলের সমগ্র তলের ক্ষেত্রফল। তো এরপরে এখানে ক্যাপসুলের যে আয়তন চাওয়া হয়েছিল, সেই আয়তনটা আমরা বের করব এখন। তো এই আয়তনের ক্ষেত্রে যে বিষয়টা আসবে, আমরা এখানে একবারেই করি যে ক্যাপসুলটির আয়তন। তো এখানেও যে বিষয়টা দেখো, এখানে দুইটা যেহেতু অর্ধগোলক আছে, তো অর্ধগোলকের আমরা প্রথমে গোলকের যে আয়তনের সূত্র আছে সেইটা যদি দেখি, তাহলে এখান থেকে আমরা ধারণা পাবো এই যে গোলকের আয়তন 4/3πr³। তো অর্ধগোলক হওয়ার কারণে একটা হাফ দিয়ে গুণ করে নেব, আর যেহেতু দুইটা আছে তাহলে একটা 2 নেব। সো এটা যে বিষয়টা হবে, প্রথমে দুইটার কারণে 2 ইন্টু, এখানে গোলকের আয়তন ছিল আমাদের 4/3πr³, যেহেতু অর্ধগোলক তাহলে এটা হাফ করে নিতে হবে, হাফ ইন্টু এত, প্লাস এখানে সিলিন্ডার, ওই সিলিন্ডারের যে আয়তনের সূত্র আমরা দেখেছিলাম, সিলিন্ডার বা বেলুন, এই যে এটা হচ্ছে সিলিন্ডার বা বেলুনের আয়তনের সূত্র πr²h। তো এইচটাকে এখানে আমরা এল হিসেবে ধরেছি, একই বিষয়, তাহলে πr²l, এখানে এইচও লেখা যাবে। ওকে, এখন এগুলো এককটা কিন্তু আয়তনের ক্ষেত্রে এটা ঘন, সূত্রে একক লেখার দরকার নেই, এখানে লিখলে ঘন একক লিখতে হবে। আমরা মানগুলো একবারে বসাই, এখানে 2 কেটে যায়, তাহলে এখানে থাকছে 4/3π, আর এর মান ছিল 3, তাহলে 3³, তারপর প্লাস পাই ইন্টু 3², আর এল এর মান আমরা বের করেছিলাম 9। এখানে এককটা হবে ঘন সেন্টিমিটার। এখানে মাঝে যেহেতু প্লাস চিহ্ন আছে, তাহলে এককটা আসলে লিখতে গেলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, নাহলে এখানে ঘন সেন্টিমিটারটা লিখতে হবে। ওকে, এখন এটাকে 3³ হচ্ছে 27, তাহলে জাস্ট এখন ক্যালকুলেশন করতে হবে আমাদের। তো দেখো 4 ইন্টু পাই ইন্টু 27, এই 3 দিয়ে আমরা একটু কাটাকাটি করে নেব, প্লাস এখানে 3² 9, তাহলে 9 9 81, তাহলে 81 পাই, এটা ব্র্যাকেট দিয়ে ঘন সেন্টিমিটার। তো এইটা দিয়ে এটাকে কাটলে 3 নং 27, তাহলে 4 নং 36 পাই, প্লাস হচ্ছে 81 পাই। এবার এটা যোগ করে দাও, 6 এর একে 7, 8 আর 3 11, তাহলে 117 পাই। এই জায়গায় এখন আমরা পায়ের মানটা বসাবো, 117 গুণন 3.1416 ঘন সেন্টিমিটার। তো এটা আমরা গুণ করে দিই, 117 গুণন 3.1416, তো এইরকম একটা মান আসছে 367 দশমিক। এই যে দেখো তৃতীয় ঘরটা 7 আছে, তাহলে পূর্বের অঙ্কের সাথে 1 যোগ করে আমরা প্রায় লিখে দেবো।
সো এটা হচ্ছে 367.57 ঘন। এটা দশমিকের নিয়ম, যে দশমিকের পরের যে তৃতীয় ঘরটা থাকে, এই যে 3 নম্বর ঘরটা দেখো, 1 2 3, এটা যদি 5 থেকে 9-এর মধ্যে কোনো একটা অঙ্ক হয় তাহলে এগুলো ছেড়ে দিয়ে এই আগের অঙ্কটার সাথে এক যোগ করে প্রায় লিখতে হয়, আর এটা যদি 5-এর চেয়ে ছোট হয় তাহলে শুধুমাত্র এতটুকুই লিখে প্রায় লিখতে হয়। তো এই হচ্ছে আমাদের দুটো অ্যান্সার হয়ে গেল এই উদাহরণ 9। আমরা আজকের এই পার্টে শুধুমাত্র একটা অঙ্কই সলভ করলাম। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।